আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহিন স্যার আজকের জিকে ক্লাস। এবং আজকে খুব ছোট্ট এবং পুষ্টিকর একটা বিষয় নিয়ে আলোচনা করব। পুষ্টিকর মানে এটা হচ্ছে চাকরির পরীক্ষার জন্য অনেক পুষ্টিকর একটা টপিক। এই ক্লাসটা আপনি করলে চাকরির পরীক্ষার জন্য বেশ ভালো পুষ্টি অর্জিত হবে। তো বুঝতেই পারছেন, পেছনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা সুন্দরবন নিয়ে আলোচনা করব। চাকরির পরীক্ষায় সুন্দরবন থেকে প্রায়ই একটা প্রশ্ন দেখা যায়। তো আমরা খুবই সংক্ষেপে দেখে নেব সুন্দরবন আসলে কি, কোথায় এবং সুন্দরবন থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, এই সবগুলো আশা করি আপনি পুরো ক্লাসটা করবেন মনোযোগ দিয়ে। তাহলে শুরু করা যাক সুন্দরবন নিয়ে। সুন্দরবন শুধু বাংলাদেশেরই নয়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। তো পৃথিবীতে আরও অনেক বন আছে, যেমন পৃথিবীর সবচেয়ে বড় বন হচ্ছে অ্যামাজন, তাকে বলা হয় রেইন ফরেস্ট। কিন্তু রেইন ফরেস্ট হচ্ছে বৃষ্টিবহুল অঞ্চলে যে ফরেস্ট বা যে ফরেস্টে অনেক বেশি বৃষ্টি হয় তাকে বলা হয় রেইন ফরেস্ট। তো এই ক্যাটাগরিতে অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বন, কিন্তু ম্যানগ্রোভ বন বা টাইডাল বন বা উপকূলীয় বন হিসেবে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় বন এবং যেটি আমাদের বাংলাদেশে এর বিশাল একটা অংশ অবস্থিত। তো এই সুন্দরবন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। দেখেন, সুন্দরবন এটি বাংলাদেশের এবং ভারতের উভয় দেশেরই জাতীয় বন, ঠিক আছে? তো সুন্দরবনের অবস্থান, ভৌগোলিক অবস্থানটা কোথায় এটা আমরা সবাই জানি, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে এই সুন্দরবন সমুদ্র উপকূলে অবস্থিত। এবং ভৌগোলিকভাবে এক্স্যাক্ট এর লোকেশন হচ্ছে ব্রহ্মপুত্র ও গঙ্গার বদ্বীপ এলাকায় অবস্থিত। ব্রহ্মপুত্র আর গঙ্গার বদ্বীপ এলাকা মানে বদ্বীপ কি জিনিস একটু দেখে আসি। বদ্বীপ আমরা একটু দেখব, বদ্বীপ। তো বদ্বীপ বাংলার এই অক্ষরটা আমরা নিশ্চয়ই চিনি, ব। তো একটা নদী হচ্ছে গঙ্গা আর আরেকটা নদী হচ্ছে ব্রহ্মপুত্র। এই দুইটা নদীর স্রোতধারা হাজার হাজার বছর সমুদ্রে যখন বয়েছে তখন আস্তে 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 এই সমুদ্র উপকূলে এরকম একটা দ্বীপের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে বদ্বীপ। তো আরেকটা প্রাসঙ্গিক তথ্য আপনাকে জানিয়ে রাখি, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। দুইটা কিন্তু আলাদা জিনিস, একই রকম বাট আলাদা, সেম সেম বাট ডিফারেন্ট। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন। তাহলে আমরা আরেকবার ফিরে যাই এখানে। তাহলে সুন্দরবনের অবস্থান কোথায় আমরা দেখলাম, গঙ্গা মানে পদ্মা আর ব্রহ্মপুত্র নদীর মিলিত স্রোতধারার মাঝে হাজার হাজার বছর ধরে যে পলি পড়ে বদ্বীপের সৃষ্টি হয়েছে, সেই বদ্বীপে সুন্দরবনের অবস্থান। এবার সুন্দরবনের মোট আয়তন, এটা পরীক্ষায় অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষায়, যে সুন্দরবনের আয়তন কত। সুন্দরবনের আয়তন হচ্ছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার। একেবারেই কাঁটায় কাঁটায় যে 10,000 বর্গ কিলোমিটার এরকমটা নয়, বলা হচ্ছে প্রায়। তো আমরা মনে রাখবো পরীক্ষায় আসলে অবশ্যই এই ফিগারটাই থাকবে। বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় এই ফিগারটা এসেছে যে সুন্দরবনের আয়তন কত। এবার ধরেন যে আমি বললাম যে প্রায়, তার মানে এক্স্যাক্ট কাটায় কাটায় 10,000 বর্গ কিলোমিটার, এর 1 মিটার বেশিও নয় কমও নয়, ব্যাপারটা যেহেতু এরকম না, তাই যদি 10,000 অপশনে না থাকলে কি হবে, কাছাকাছি যে অপশনটা থাকবে সেটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে পুরো সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার, এতে বাংলাদেশের শেয়ার কত, বাংলাদেশের মধ্যে কতখানি জায়গা অবস্থিত আর ভারতের মধ্যেই বা কতখানি জায়গা অবস্থিত। প্রাসঙ্গিক আরেকটা তথ্য বলে রাখি, যখন ব্রিটিশ শাসন চলছিল আমাদের এই উপমহাদেশে তখন এই সুন্দরবনের আয়তন কিন্তু 17,000 বর্গ কিলোমিটার ছিল। কত? 17,000 বর্গ কিলোমিটার। বাট এখন সেটা কমতে কমতে
7,000 বর্গ কিলোমিটার কমে 10,000 এসে দাঁড়িয়েছে এবং এটা প্রতিনিয়ত বাড়ছে না, কিন্তু কমছে, আস্তে আস্তে কমছে। তার নিদর্শন একটু পরে আমরা আবার দেখতে পাবো। এবার আসি এই 10,000-এর মধ্যে বাংলাদেশের অবস্থান কতটুকু। এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশে সুন্দরবনের বিস্তৃতি 6,017 বর্গ কিলোমিটার। এটা বর্গ মাইলে আসে 2,400 বর্গ মাইল। কিলোমিটার আর মাইলের পার্থক্য আছে, এটা নিশ্চয়ই জানেন। তাহলে কিলোমিটারে এইটাই সবচেয়ে বেশি আসে, কিলোমিটারে বাংলাদেশের অবস্থান বা আয়তন কত। আর যদি বর্গ মাইলে আসে তাহলে এটাও মনে রাখতে হবে 2,400 বর্গ মাইল। এবার এই যে 6,017 বর্গ কিলোমিটার কতখানের মধ্যে? 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে। তাহলে যদি আমরা শতকরা অঙ্ক করে বের করি যে কত শতাংশ, কত পার্সেন্ট বাংলাদেশের মধ্যে অবস্থিত, এইটা সবচেয়ে বেশি এসেছে মোট আয়তন না এসে এই যে 6,017 বর্গ কিলোমিটার, এইটা এসেছে তুলনামূলক কম, তবে তুলনামূলক বেশি এসেছে যে কত পার্সেন্ট বাংলাদেশের মধ্যে অবস্থিত। এবার আপনি যদি শতকরা হিসাব করেন 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে যদি 6,017 বর্গ কিলোমিটার করেন যে এটার কত পার্সেন্ট, তাহলে পার্সেন্টে আসবে আসলে 60.17%, তাই না? যদি 10,000-এর মানে এটা শতকরা বের করেন তাহলে কত আসবে? 60.17%। এইবার এখানে 62% কেন বলছি? অধিকাংশ বইয়ে সরকারি ওয়েবসাইট যেখানেই যান 62% দেয়া আছে। এখন যদি কোনো মানে পরীক্ষায় অধিকাংশ সময় এই 62%ই থাকে, টোটাল যে সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার এর মধ্যে 62% বাংলাদেশের মধ্যে আর 38% হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত। এইবার পরীক্ষায় সাধারণত এই 62%ই আসে। যদি কোনো কারণে 62 না থাকে তাহলে এর কাছাকাছি যেটা থাকে, ধরেন থাকলো 60, ধরেন থাকলো 61, যদি থাকে 62, যদি থাকে 63, 62 না থেকে মানে এটা যদি না থাকে সেক্ষেত্রে ওই অ্যান্সারগুলো আমরা করব। তবে সচরাচর এবং প্রচলিত অ্যান্সার হচ্ছে 62%। ঠিক আছে, এইটাই আপনারা অ্যান্সার করবেন। আচ্ছা, বাংলাদেশে কয়টি জেলা নিয়ে বিস্তৃত সুন্দরবন? এটা অনেকবার এসছে এই প্রশ্নটা। বাংলাদেশে কয়টি জেলা? দেখেন বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা ও পটুয়াখালী। কয়টা জেলা হলো? 5টি। 1, 2, 3, 4, 5টি জেলা, 5টি জেলায়। এবার এখানে একটু সমস্যা আছে, দেখেন সাধারণত সাধারণ অর্থে সাধারণ তথ্যে সুন্দরবন বাংলাদেশের এই 5টি জেলা নিয়ে বিস্তৃত, কিন্তু আমি ওই যে বললাম যে সুন্দরবনের বিস্তৃতি আয়তন কিন্তু প্রতিনিয়ত কমছে। কিভাবে কমছে? একা একা কমে যাচ্ছে না, আমরা মানুষ কমিয়ে ফেলছি, সুন্দরবনের গাছ ধ্বংস করে ফেলছি। যারা মানে চোরাচালান করে, চোরা কারবারি করে, গাছ কেটে বিক্রি করে, তারা আস্তে আস্তে এই বনটা ধ্বংস করে ফেলছে। আমরা সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছি, এর মাধ্যমে সুন্দরবন দিনে দিনে তার অস্তিত্ব হারাচ্ছে। বিভিন্ন কারণে সুন্দরবন প্রতিনিয়তই তার বিস্তৃতি হারিয়ে সংকীর্ণ হয়ে পড়ছে। তো এই সংকীর্ণ হতে হতে বর্তমানে সুন্দরবন প্রধানত বাংলাদেশের 3টি জেলা নিয়ে বিস্তৃত। যদি পরীক্ষায় থাকে যে সুন্দরবন কয়টি জেলা নিয়ে বিস্তৃত, যদি অপশন থাকে 5, তাহলে নির্দ্বিধায় 5 অ্যান্সার করবেন। কিন্তু যদি কোনো কারণে 5 না থাকে, ধরেন অপশনে আছে 3, অপশনে আছে 2, অপশনে আছে 4, অপশনে আছে 6, এরকম থাকলো, তাহলে আমরা অ্যান্সার করব 3টি। কেন? কারণ প্রধানত সুন্দরবন এই বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা এই জেলা নিয়েই বিস্তৃত বর্তমানে। আর বরগুনা আর পটুয়াখালীর এই অঞ্চলটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং বনভূমি শূন্য হয়ে যাচ্ছে, মানে সুন্দরবনের অংশটা লোপ পাচ্ছে। আমি আশা করি বুঝতে পেরেছি। তাহলে সাধারণত বাংলাদেশে 5টি জেলায়, কিন্তু প্রধানত বললে 3টি জেলায় সুন্দরবন বিস্তৃত। সুন্দরবন এর অন্য নাম কি? সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, এটা আমরা একটু আগেই জানলাম। গরান বা স্রোতজ বনভূমি, ম্যানগ্রোভ
গরান বা স্রোতস বনভূমি মানে কি, যেখানে, অথবা টাইডাল বনভূমি মানে কি, একই কিন্তু একই। দেখেন সুন্দরবনের অন্য নাম এটা একটু দেখি। সুন্দরবনের অন্য নাম হচ্ছে ম্যানগ্রোভ বন, প্যারা বন, বাদা বন, উপকূলীয় বন বা টাইডাল বন। এখন এই ম্যানগ্রোভ, উপকূলীয়, টাইডাল, স্রোতস, এই কথাগুলো আসলে একই। যে বন, মানে সুন্দরবনকে টাইডাল বন বা লবণাক্ত ভূমির বন কেন বলা হচ্ছে? সমুদ্রের উপকূলে আমরা জানি সুন্দরবন অবস্থিত, এবং সুন্দরবনের বৃহৎ বা অধিকাংশ জায়গা জুড়ে সমুদ্রের জোয়ার ভাটা হয়। যখন জোয়ার আসে সুন্দরবন লোনা পানি দ্বারা প্লাবিত হয়ে যায়, আবার ভাটার সময় এটা শুকিয়ে যায়। যে বন এই লোনা পানির জোয়ার ভাটার মধ্যে আপনা আপনি নিজে নিজে প্রাকৃতিকভাবে জন্মে গড়ে ওঠে, তাকে বলা হয় স্রোতজ বনভূমি, তাকে বলা হয় টাইডাল বনভূমি, তাকে বলা হয় ম্যানগ্রোভ বন। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো এছাড়াও সুন্দরবনের প্যারা বন এবং বাদা বন নামে আরো দুটি নাম আছে। একটা বিসিএস পরীক্ষা এসেছিল যে সুন্দরবনের অপর নাম কি, অপশনে ছিল বাদা বন। ঠিক আছে, তাহলে এই দুইটা নাম অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। সুন্দরবনের প্রধান বৃক্ষ কি কি, মানে কি কি গাছ প্রধানত সুন্দরবনে আছে? সবচেয়ে বিখ্যাত গাছ হচ্ছে আসলে সুন্দরী, যে গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এছাড়া গরান, গেওয়া, পশুর, কেওড়া, রয়েন, গোলপাতা, এই গাছগুলো সুন্দরবনে পাওয়া যায়। গোলপাতা সুন্দরবনের অন্যতম বিখ্যাত একটা গাছ। তো সুন্দরবনের যে সুন্দরী গাছ, এর কিন্তু আবার শ্বাসমূল আছে। শ্বাসমূল কি মনে করেন, এইটা হচ্ছে গাছ, এইটা গাছ। এই গাছের শ্বাস নেওয়ার জন্য, যখন জোয়ারের পানি আসে তখন শ্বাস নেওয়ার জন্য এই গাছের উপর দিকে সূচালো কিছু মূল উঠে থাকে, এটাকে বলা হয় শ্বাসমূল। যখন জোয়ারের পানিতে প্লাবিত থাকে এই বনটা, তখন সুন্দরী গাছ ওই মূলের দ্বারা অক্সিজেন গ্রহণ করে, কি বলে, শ্বাস গ্রহণ করে। হ্যাঁ, সোজা ভাষায় এভাবে মনে রাখবেন, তাহলেই হবে, শ্বাস গ্রহণ করুক আর না করুক। আচ্ছা, সুন্দরবনের মধ্যে অনেকগুলো নদী আছে, তার মধ্যে প্রধান নদী হচ্ছে পশুর নদী। যে নদীর পশুর নদী হচ্ছে অন্যতম একটা বিখ্যাত নদী। শ্যালা নদী, রায়মঙ্গল নদী। রায়মঙ্গল নদী সুন্দরবনে একেবারে পশ্চিমে, পশ্চিমবঙ্গের ধার ঘেঁষে অবস্থিত। এছাড়া হাড়িয়াভাঙ্গা নদী কিন্তু সুন্দরবনের মধ্যে অবস্থিত। শ্যালা নদী বেশ কিছুদিন আগে আলোচিত হয়েছিল, কারণ শ্যালা নদীর মধ্যে একটা ট্রলার ডুবে বেশ পরিবেশ দূষণ হয়েছিল। তো এই জন্য শ্যালা নদী পরীক্ষায় আসে। তো যাই হোক, এই তিনটা নদী মনে রাখলেই চলবে। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস, যেটা আজকে আমাদের ক্লাসের শিরোনাম, বাংলাদেশের ফুসফুস। আমরা ফুসফুস দিয়ে কি করি বলেন তো? আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন আমাদের নিঃশ্বাসের বাতাসটা ফুসফুসের মধ্যে যায়, আবার নিঃশ্বাস ছাড়লে ফুসফুস থেকেই বাতাস বের হয়ে আসে। তার মানে আমরা এই যে শ্বাস প্রশ্বাস কার্য চালাই, এটা কিন্তু কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। তো যেহেতু ফুসফুসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি অথবা শ্বাস প্রশ্বাস চালাই, আর আমরা জানি যে গাছ থেকে আমাদের এই শ্বাস প্রশ্বাসের অক্সিজেনগুলো আসে। সো সুন্দরবনে যেহেতু প্রচুর গাছ আছে, এই সুন্দরবনকে এজন্যে আমরা বাংলাদেশের ফুসফুস বলি। তবে পৃথিবীর ফুসফুস বলা হয় ওই যে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন, সেই অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, আর সুন্দরবনকে আমরা বলি বাংলাদেশের ফুসফুস। আচ্ছা, সুন্দরবনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, জায়গার মার্ক করা জায়গা আছে, সেগুলো পরীক্ষায় আসে। যেমন ধরেন হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, জাফর পয়েন্ট, এই তিনটা পয়েন্ট সুন্দরবনে অবস্থিত। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে হিরন পয়েন্ট কোথায়, জাফর পয়েন্ট বা টাইগার পয়েন্ট কোথায়, তাহলে আমরা অ্যান্সার করব সুন্দরবনে। এই তিনটা পয়েন্ট ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পরীক্ষায় আসে, প্রাসঙ্গিক, তাই লিখে দিলাম, এলিফ্যান্ট পয়েন্ট। এই এলিফ্যান্ট পয়েন্ট হচ্ছে কক্সবাজার। যেমন ধরেন যে আমাদের এ ছাড়াও কিন্তু আরো অনেক পয়েন্ট আছে, যেমন জিরো পয়েন্ট। আপনারা কি জানেন বাংলাদেশের জিরো পয়েন্ট কোনটা? যদি জানা থাকে একটু কমেন্টে জানান যে বাংলাদেশের জিরো পয়েন্ট বলতে কোন জায়গাকে বোঝানো হয়। তো জিরো পয়েন্টের বাইরেও এই পয়েন্টগুলো পরীক্ষায় আসে। আমরা সুন্দরবন সম্পর্কে আর কিছু তথ্য জানবো, যে সুন্দরবনের স্বীকৃতি। সুন্দরবন আমরা জানি যে এটা এখন একটা বিশ্ব ঐতিহ্যের অংশ, এবং কিভাবে স্বীকৃতি পেল, কত সালে কখন স্বীকৃতি পেল, সেটাই আমরা দেখব। সুন্দরবনের স্বীকৃতি হচ্ছে, সুন্দরবনকে অভয়ারণ্য ঘোষণা করা হয় 1996 সালে। এই সালটা গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। হ্যাঁ,
আমরা জানি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন আমাদের বাংলাদেশের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটা সুন্দরবন, এটা 1997 সালের 6 ডিসেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল এবং ইউনেস্কোর সুন্দরবনকে আসলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা কারা দিয়েছে? ইউনেস্কো। ইউনেস্কো। তো ইউনেস্কোর এটা 798তম হেরিটেজ, মানে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার আগে ইউনেস্কো আরও 797টা হেরিটেজ ঘোষণা করেছিল। এই জন্যে আমাদের সুন্দরবনের সিরিয়াল নাম্বার হচ্ছে 798তম। পরীক্ষা কিন্তু এটাও আসে যে সুন্দরবন ইউনেস্কোর কততম হেরিটেজ, অথবা কত সালে বা কত তারিখে দেওয়া হয় এবং কে এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তাহলে এই লাইনটা জাস্ট খুবই ভালো করে মনে রাখতে হবে। সুন্দরবনকে পরিবেশগত সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয় 1999 সালে, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে এটা একটু ভালো করে মনে রাখবেন যে সুন্দরবন দিবস কবে? সুন্দরবন দিবস 14ই ফেব্রুয়ারি, যেদিন আপনারা ভ্যালেন্টাইন ডে পালন করেন ঠিক ওই দিনই সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়। ঠিক আছে, তো এই ছিল সুন্দরবনের একেবারে মূল তথ্যগুলো। আমি সুন্দরবন সম্পর্কে আর কিছু তথ্য আপনাকে জানাতে চাই। যেমন এই যে সুন্দরবনে প্রচুর প্রাণী আছে। সুন্দরবনের কথা বললাম, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বললাম না, তাহলে কি আলোচনা পূর্ণাঙ্গতা পেল না? আমরা একটু দেখব সুন্দরবনে কি কি আছে। সুন্দরবনে মোট 35 প্রজাতির গাছ বা উদ্ভিদ আছে। 35 প্রজাতির উদ্ভিদ আছে। সুন্দরবনে 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। স্তন্যপায়ী প্রাণী আছে। স্তন্যপায়ী প্রাণী আছে 50 প্রজাতির। আবার সরীসৃপ আছে 50 প্রজাতির। সরীসৃপ মানে বুকে ভর দিয়ে চলে যে প্রাণীগুলো, যেমন সাপ, যেমন কুমির, ঠিক আছে, এগুলোকে বলা হয় সরীসৃপ। আর স্তন্যপায়ী মানে হচ্ছে যারা মায়ের দুধ খায়, এই প্রাণীগুলোকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। তো দুইটাই কিন্তু 50 প্রজাতির আছে। এছাড়া সুন্দরবনে পাখি আছে 320 প্রজাতির। 320 প্রজাতির পাখির বিচরণ আছে সুন্দরবনে। পাখি। আরো একটা বিষয়, সেটা হচ্ছে বাঘ। এই যে এতক্ষণ আসলে বাঘের কথা বলিনি, 225টি বর্তমানে হিসাব অনুযায়ী 125টি বাঘ আছে। তো বাঘ সুন্দরবনে 125টি আছে। এটা কিভাবে গণনা করা হলো? একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে। কি পদ্ধতির মাধ্যমে? ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে হিসেব করা হয়েছে যে সুন্দরবনে 125টি বাঘ আছে। দেখেন এই তথ্যগুলো পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তাহলে আমরা আরেকবার একটু মনে করে নিই। আমাদের সুন্দরবনে 35 প্রজাতির উদ্ভিদ আছে, গাছ আছে, 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে, 50 প্রজাতির সরীসৃপ আছে, 320 প্রজাতির পাখি আছে, যার মধ্যে 270 প্রজাতির পাখি স্থায়ীভাবে সুন্দরবনেই বসবাস করে। ঠিক আছে, আর 125টি বর্তমানে বাঘ আছে। কোন বাঘ? রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর সবচেয়ে অ্যারিস্টোক্র্যাট বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আছে 125টি। এবং দুঃখজনকভাবে, সত্যি দুঃখজনক হলেও, যে আমাদের এই বাঘের সংখ্যা কিন্তু দিন দিন কমছে। কিছুদিন আগেও আমরা জেনেছিলাম যে সুন্দরবনে বাঘ আছে 206টি, সেখান থেকে 125টি হয়ে গেছে মাত্র বছর দুয়েক ব্যবধানের সময়ের ব্যবধানে। আর এই বাঘ গণনা করতে একসময় ব্যবহার করা হতো পাগ মার্ক পদ্ধতি, কিন্তু বর্তমানে ব্যবহার করা হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি। তাহলে এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের সুন্দরবনে আছে, এই জিনিসগুলো আছে। তো এই তথ্যগুলো জানলেই আমার মনে হয় যে সুন্দরবন সম্পর্কে এনাফ জানা হবে।
এতটুকু জানলেই আমার মনে হয় যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকেই সঠিক উত্তর করা সম্ভব। তো আজকে শাহিন স্যার এখানেই বিদায় চাইছি, পরে আবারও দেখা হবে নতুন আরেকটা টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।